আসসালামু আলাইকুম। এসএসসি ২৪ ব্যাচ কি অবস্থা আপনাদের? এসএসসি ২৭ ব্যাচ কি অবস্থা আপনাদের? আজকে আমরা অষ্টম অধ্যায়ের গত ক্লাসে আমরা প্রথম পার্টটা পড়ছিলাম, সেটা ছিল হলো আপনার বিম্ব অঙ্কন সম্পর্কিত। আজকে আমরা যেটা পড়বো অষ্টম অধ্যায়ের আপনার গাণিতিক অংশটা আজকে আমরা পড়বো, ঠিক আছে? এখন অষ্টম অধ্যায়ের গাণিতিক অংশটা যদি আমি পড়তে চাই তাহলে আমাকে প্রথমে কয়েকটা সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে স্যার। এখন দেখি স্যার কয়টা সূত্র সম্পর্কে আমি ধারণা নিব। স্যার আমি যদি সূত্রগুলো একটু এই পাশে লিখি, দেখেন এই অধ্যায়ে প্রথম সূত্র হলো 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এরপরে আরেকটা সূত্র যেটা আছে m ইকুয়াল টু মাইনাসের v বাই ইউ, m ইকুয়াল টু মাইনাসের v বাই ইউ। কথা কি বুঝাইতে পারছি? এখন 3 নম্বর সূত্রটা দেখেন, m ইকুয়াল টু l ড্যাশ বাই l। কথা কি বুঝাইতে পারছি স্যার? এইখানে তিনটা সূত্র, এই অধ্যায়টাতে সবচেয়ে বেশি স্পেশাল যে বিষয়টা, অধ্যায়টাতে সূত্র খুবই কম। ফিজিক্সের অন্যান্য অধ্যায়গুলোতে কি হয় স্যার, অনেক বেশি সূত্র থাকে, কিন্তু এটাতে সূত্র খুবই কম। এটাতে তিনটা সূত্র বললে আমার হয়ে যাবে। প্রথম সূত্রটা আমি কি বললাম, 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, m ইকুয়াল টু মাইনাসের v বাই ইউ। আবার পড়ছি m ইকুয়াল টু l ড্যাশ বাই l। এখন দেখেন স্যার, এখন যদি আমি বলি স্যার এখানে f কি, আমি যদি একটু লিখে দিই আপনাদের সুবিধার জন্য, এখানে f কি বলেন? f হলো স্যার ফোকাস দূরত্ব। f কি স্যার? ফোকাস দূরত্ব। এখন দেখেন স্যার তাহলে ইউ কি স্যার? ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। ইউ হলো আমার স্যার লক্ষ্যবস্তুর দূরত্ব। কথা বুঝতেছি সবাই? আমরা আজকে অষ্টম অধ্যায়ের গাণিতিক অংশটা নিয়ে কথা বলবো। বি হইল প্রতিবিম্বের দূরত্ব। বি কি? প্রতিবিম্বের দূরত্ব। আপনি এই তিনটা সূত্র একটু মাথায় রাখেন, এই তিনটা সূত্র দিয়ে আমি টোটাল অধ্যায়টা কভার করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এখন দেখেন স্যার তাহলে এখানে এল কি বলেন? এল হইল লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এল হইল লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাইলে স্যার এল ড্যাশ কি? এল ড্যাশ হলো আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য। এল ড্যাশ কি? এল ড্যাশ হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমি এই তিনটা সূত্র লিখলাম, এই তিনটা সূত্র দিয়েই আমরা টোটাল অধ্যায়টা আজকে শেষ দিব। প্রথম সূত্র হলো 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, m ইকুয়াল টু মাইনাসের v বাই ইউ, m ইকুয়াল টু l ড্যাশ বাই l। এখন দেখেন তাহলে প্রথম যে বিষয়টা বলছি এখানে, f হলো আমার ফোকাস দূরত্ব, u হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, v হলো প্রতিবিম্বের দূরত্ব, l হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর l ড্যাশ হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। এখন দেখেন আমরা যদি একটা চিত্রের মাধ্যমে যদি একটু মানগুলো আমি বোঝার চেষ্টা করি, এটা যদি আমার একটা অবতল দর্পণ হয়, এটা যদি হয় বক্রতার কেন্দ্র, আর এটা যদি হয় আমার প্রধান ফোকাস, তাহলে একটা জিনিস আমি একটু বুঝি স্যার, এটা হলো আমার মেরুবিন্দু। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, দেখেন প্রধান ফোকাস থেকে এই যে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলে ফোকাস দূরত্ব। এটাকে কি বলে? ফোকাস দূরত্ব। এটা হলো এফ। ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে? স্মল এফ দ্বারা প্রকাশ করে। কথা বুঝতে পারছি? ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে স্যার? স্মল এফ দ্বারা প্রকাশ করে। আমরা সবাই কি বুঝতে পারছি? এখন দেখেন স্যার, বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই যে দূরত্ব, এটাকে বলে বক্রতার ব্যাসার্ধ। এটাকে কি বলে? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, মানে এখানে আপনার সি এফ, এটা হলো আপনার এই যে সি থেকে সরি পি পর্যন্ত, এই সবটা হলো আপনার বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আপনার আর দ্বারা প্রকাশ করে। একটা কথা মনে রাখবেন, বক্রতার ব্যাসার্ধ মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যতটুকু, তার অর্ধেক হলো এতটুকু। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমি যদি এফ ইকুয়াল টু লিখতে চাই আর বাই টু, সেটা লিখতে পারবো। কথা বুঝাইতে পারছি? মানে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যতটুকু দূরত্ব, তার অর্ধেকটা হলো প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব। এখন প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে যদি আমি ফোকাস দূরত্ব বলি, আর সেটাকে যদি এফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমি এফ ইকুয়াল টু লিখতে পারি আর বাই টু। স্যার একটা জিনিস একটু ভালো করে দেখে রাখেন, ফোকাস বিন্দুরে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করে, বা প্রধান ফোকাসকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করে, কিন্তু ফোকাস দূরত্বকে ছোট হাতের বা স্মল এফ দ্বারা প্রকাশ করে। কথা বুঝছেন? এখন দেখেন স্যার, তাহলে স্মল এফ সমান সমান আর বাই টু, এটা আমি লিখতে পারি। এখন আপনাকে যদি এই জায়গায় একটা লক্ষ্যবস্তু রেখে দেয়, স্যার এইখানে যদি আপনাকে একটা লক্ষ্যবস্তু রেখে দেয়, এই লক্ষ্যবস্তু থেকে এই যে দর্পণ পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় লক্ষ্যবস্তুর দূরত্ব, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কথা কি বুঝাইতে পারছি? এখন যদি কথার কথা আপনার প্রতিবিম্ব ধরেন এই জায়গায় গঠিত হইলো, তাইলে দর্পণ থেকে
প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব এটাকে ভি দ্বারা প্রকাশ করে, যেটাকে বলা হয় প্রতিবিম্বের দূরত্ব। এই যে ভি, সেটা কিন্তু স্যার এটা কিন্তু আপনার এই যে দর্পণ থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব এটাকে কিন্তু বলা হয় এই ভি। কথা বুঝাইতে পারছি? এখন দর্পণ থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ইউ। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন, তাইলে আমি এখানে এফ বুঝতে পারছি। মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় এফ, মানে ফোকাস দূরত্ব। এবং মেরু থেকে সি পর্যন্ত বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হলো ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু লিখতে পারি আর বাই 2। আচ্ছা, এখন দেখেন এরপরে ইউ কি স্যার? ইউ বলছিলাম লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তু মানে যে জায়গায় বস্তুটাকে রাখা হয়, দর্পণ থেকে এই যে বস্তুটাকে রাখা হবে সেই বস্তুর দূরত্বটাকে ইউ দ্বারা প্রকাশ করে, এটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। কথা কি বুঝছেন? এখন দেখেন এরপরে যেটা আসছে আমার ভি। ভি হলো প্রতিবিম্বের দূরত্ব। আপনি দর্পণের সামনে যদি একটা বস্তুকে রাখেন, সেই বস্তুর অবশ্যই আয়নার ভিতরে প্রতিবিম্ব দেখা যাবে। এখন প্রতিবিম্ব পর্যন্ত দর্পণ থেকে যে দূরত্ব এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কথা বুঝাইতে পারছি? এটা হলো প্রতিবিম্বের দূরত্ব। এখন দেখেন এরপরে আপনার এখানে সূত্রের মধ্যে লেখা হয়েছিল এম ইকুয়াল টু মাইনাস এর ভি বাই ইউ। তাইলে এম কি? এম হলো আমার স্যার বিবর্ধন, আগে লিখি নাই, আপনি একটু এখান থেকে লিখে নেন। এম হলো আমার বিবর্ধন। এম কি স্যার? বিবর্ধন। স্যার বিবর্ধন জিনিসটা কি একটু দেখেন। বিবর্ধন মানে হলো এই যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের তুলনায়, মানে লক্ষ্যবস্তু যতটুকু বড় তার থেকে প্রতিবিম্ব কতটুকু বড় বা ছোট, এর যে একটা অনুপাত সেটাকে বলা হয় বিবর্ধন। স্যার বিবর্ধন আমি কি বলছি? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের তুলনায় প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বড় বা ছোট এর অনুপাতকে বলা হয় বিবর্ধন। কথা বুঝছেন? এখন বিবর্ধন ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস এর ভি বাই ইউ। বিবর্ধনের আরেকটা সূত্র লিখতে পারি এম ইকুয়াল টু এল ড্যাশ বাই এল। তাহলে এল ড্যাশ জিনিসটা কি এবং এল জিনিসটা কি এটা আমাকে বুঝতে হবে। স্যার এল হইলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। যেমন এই যে আপনি দর্পণের সামনে যে বস্তুটাকে রাখছেন এই বস্তুটা যতটুকু বড়, এই এই বস্তুর দৈর্ঘ্যটাকে বলা হয় এল। কথা কি বুঝছেন? আর প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় এল ড্যাশ। প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে কি বলা হয়? এল ড্যাশ। তাহলে মোটামুটি আমরা এই অধ্যায়ের এই তিনটা সূত্র দিয়ে টোটাল অধ্যায়টা শেষ করব। কথা কি বুঝছেন? স্যার সূত্রগুলো কি বললাম? 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এরপর একটা পড়ছি এম ইকুয়াল টু মাইনাস এর ভি বাই ইউ। তারপর একটা পড়ছি এম ইকুয়াল টু এল ড্যাশ বাই এল। এখন আমি মোটামুটি আপনাদেরকে এল ড্যাশ কি, এল কি, ভি কি, ইউ কি সবই বুঝাইলাম। এখন আমরা সৃজনশীলে প্রবেশ করবো আস্তে আস্তে। স্যার দেখি আমি এখানে দুইটা সৃজনশীল লিখে রাখছি, সৃজনশীল গুলো একটু সলভ করার চেষ্টা করি। স্যার দেখেন সূত্রগুলো আমি একটু মুছে দিই। হ্যাঁ, সূত্রগুলো একটু মুছে দেই। তো আপনারা লিখছেন, আমি আশা করি আপনারা যারা খাতা কলম নিয়ে বসছেন তারা লিখছেন। এখন দেখেন আমার প্রথম যে সৃজনশীলে যে কথাটা বলতেছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের, একটি কি দর্পণের স্যার? এটা হলো একটা অবতল দর্পণ। এটা কোন দর্পণ স্যার? অবতল দর্পণ। স্যার এজ ইউজুয়ালি 1 নাম্বার সৃজনশীল যদি আমি একটু উদ্দীপকটা, স্যার আপনারা যে কাজটা করবেন এই অধ্যায়ের সৃজনশীলটা অ্যান্সার করার জন্য আপনাকে যদি এটা কথায় লেখা থাকে, আপনি এটাকে প্রথমে যে কাজটা করবেন সেই কাজটা হলো আপনি একটু চিত্রের মাধ্যমে আগে প্রকাশ করে দিবেন। চিত্রে প্রকাশ করলে আপনার পক্ষে অঙ্কটা সোজা হয়ে যাবে। স্যার ফিজিক্সে ফিগার ছাড়া সাধারণত অঙ্ক করা খুবই কষ্টকর। ফিজিক্সে প্রথমে আপনাকে ফিগারটা বুঝতে হবে অঙ্কের। স্যার দেখেন কি বলছে, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট। স্যার এইখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য কত স্যার? 10 সেন্টিমিটার। এই যে আমাকে বলে দিচ্ছে, আমি যেমনে বলতেছি এমনি আঁকতেছি। স্যার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 10 সেন্টিমিটার। এই যে আমি আঁকলাম 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা আছে। স্যার দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তু রাখা আছে। স্যার আপনি একটা কথা আমাকে বলেন তো, এইখান থেকে এইখানে যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত? অবশ্যই 10 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব হলো আপনার 20 সেন্টিমিটার। তাহলে এইখানে আপনার লক্ষ্যবস্তুটা রাখা আছে। কথা কি বুঝাইতে পারছি? এখানে আপনার লক্ষ্যবস্তুটা রাখা আছে, এখানে যা বলতেছে আমি তাই আঁকতেছি। তারপরে আপনাকে বলছে ফলে একটি অবাস্তব প্রতিবিম্ব পাওয়া গেল। কথা কি বুঝতে পারছেন? ফলে একটা কি প্রতিবিম্ব পাওয়া গেল? ফলে একটি স্যার সরি এটা অবাস্তব না, স্যার একটা বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেল। কথা কি বুঝাইতে পারছি? স্যার এখন দেখেন আপনাকে এই হলো আপনার ডাকটা যেটা ছিল, ডাকের চিত্রটা হলো স্যার এরকম। কথা কি বুঝাইতে পারছি? যাকে আপনাকে বলছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল দর্পণ। স্যার একটা অবতল দর্পণ আঁকছি, এখান থেকে অবশ্যই ফোকাস দূরত্ব যেহেতু বলছে তাহলে এতটুকুর দৈর্ঘ্য হলো আপনার 10 সেন্টিমিটার আমি দিলাম। এরপরে আপনাকে বলছে দর্পণের অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরে। স্যার কতটুকু দূরে স্যার?
20 সেন্টিমিটার, মানে এখান থেকে এনে 10 হলে নিশ্চিত এখান থেকে আরো 10, টোটাল এখান থেকে 20 সেন্টিমিটার দূরে আমি একটা লক্ষ্যবস্তু রাখলাম। এই যে আমি একটা লক্ষ্যবস্তু রাখলাম, তো এখান থেকে পর্যন্ত দূরত্ব 20 সেন্টিমিটার। কথা কি বুঝতে পারছেন? একটা লক্ষ্যবস্তু রাখলে কেমন প্রতিবিম্ব পাওয়া যাবে? বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। আচ্ছা, তো এই জায়গায় আমি একটু আপনাকে কথা বলে নিই। দেখেন স্যার, আপনি একটা কথা মনে রাখবেন, যদি বাস্তব প্রতিবিম্ব হয় তাহলে সবসময় ভি এর মানটা হবে প্লাস, আর যদি অবাস্তব প্রতিবিম্ব হয় তাহলে সবসময় ভি এর মান হবে মাইনাস। স্যার এইটা হলো একটা টিক্স, এটা আপনি মনে রাখবেন। যদি কোনো জায়গায় আপনার ভি এর মান মাইনাস আসে তাহলে আপনি বুঝবেন যে আপনাকে এখানে অবাস্তব প্রতিবিম্ব আঁকতে বলছে। কথা কি বুঝছেন? ভি মানে বিম্বের দূরত্ব। কথা কি বুঝছেন? ওকে স্যার। এখন দেখেন আপনাকে বাস্তব, এখন দেখেন আপনাকে গ নম্বরের প্রশ্ন কি করছে, দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো। এখানে আপনি দেখেন অলওয়েজ বিম্বের দূরত্ব প্লাস আসবে, যদি প্লাস না আসে তাহলে অঙ্ক হবে না। আমি আপনাকে বলে দিয়েছি, যদি আপনাকে বাস্তব প্রতিবিম্ব আঁকতে বলে বা এই বাস্তব প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে অলওয়েজ দেখবেন ভি এর মানটা আপনার প্লাস আসবে, আর অবাস্তব প্রতিবিম্ব বললে ভি এর মান আপনার অবশ্যই মাইনাস আসবে। স্যার এখন আমি যদি চিত্র যদি সাজাই, আমি ঘ নম্বর প্রশ্ন যদি করার শুরু করি, স্যার দেখেন ঘ নম্বর প্রশ্ন আপনাকে কি বলছে, দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো। স্যার বিম্বের দূরত্ব নির্ণয় করার জন্য আমি সূত্র কি পড়ছিলাম বলেন? 1/f = 1/u + 1/v। তাহলে আমি এখানে দিয়ে কি লিখবো স্যার? এখন দেখেন কি দেওয়া আছে আপনার, এফ এর মান কত দেওয়া আছে? এফ হলো স্যার কি স্যার? ফোকাস দূরত্ব। স্যার এতটুকু দূরত্ব কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। স্যার তারপরে আর কি স্যার আমার লাগবে? স্যার ইউ লাগবে। ইউ দেখেন তো কত দেওয়া আছে? ইউ দেওয়া আছে আপনার 20 সেন্টিমিটার। এখন আর কি লাগবে আপনার? ভি এর মান বের করতে বলছে। আপনি ভি ইকুয়াল টু হোয়াট লিখে আপনি অঙ্ক করে ফেলেন। দেখেন এখানে আপনি মান বসান 1/f। স্যার এফ এর মান কত? 10। এখানে লিখেন 10 ইকুয়াল টু 1/u এর মান কত স্যার? ইউ এর মান আই, এটা আমি বের করব। সরি, ইউ এর মান কত স্যার? 20 সেন্টিমিটার। আমি বসাই 20 প্লাস ভি এর মান কত, এটা মানে আমি বের করতে চাই। এখন যেহেতু এটার মান বের করবো, যেটার মান ভি এর মান বের করবো স্যার, ঠিক আছে? তাহলে এই পরের সবটাকে আমি সামনে দিয়ে নিয়ে আসবো স্যার। এই যে আমি আনলাম 1/20 প্লাস 1/v ইকুয়াল টু 1/10। স্যার ঠিক আছে, এখন 1/v এই পক্ষে রাখবো, এইটাকে আমি অপর পক্ষে নিব। যদি এই পক্ষে প্লাস থাকে অপর দিকে কি হয় স্যার? মাইনাস হয়। 1/20, ঠিক আছে। এখানে আমার লসাগু হবে কত স্যার? 20 হবে লসাগু। কথা বুঝতে পারছি? এখন 10 একে 10, 10 দুগুণে 20 মাইনাস 1 ইকুয়াল টু 1/v। তার মানে 1/v ইকুয়াল টু আমার কত আসবে? 1/20। আমি যদি স্যার এখন দেখেন আমাকে এখানে কার মান বের করতে হবে স্যার? ভি এর মান। তাহলে আমি যদি এখানে আর আর যদি গুণ দেই ভি এ কে ভি, তাহলে ভি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। কথা কি বুঝতে পারছেন? এটা হবে আপনার অ্যান্সার। দেখেন আপনাকে এখানে কি বলছিল? আপনাকে বলছিল দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো। স্যার বিম্বের দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা প্রকাশ করে। যে আমি কিন্তু ভি বের করে দিছি। খুবই ছোট একটা অঙ্ক। কথা কি বুঝছেন? এই অঙ্কটা করতে পারলে আপনাকে 3 থেকে 3 দেওয়া হবে। স্যার ঘ নম্বরে আসবে অতি ক্ষুদ্র একটা অঙ্ক। এই অঙ্কটা করতে পারলে আপনাকে 20 থেকে 20 দেওয়া হবে। সরি, 3 থেকে 3 দেওয়া হবে। ঘ নম্বর সাধারণত এই প্রশ্নটা আসে স্যার। এখন তাহলে এখানে একটা জিনিস যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে যেহেতু এই জায়গায় বলছে উদ্দীপকের মধ্যে লক্ষ্যবস্তু রাখলে আপনাকে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। কোন ধরনের প্রতিবিম্ব পাবো স্যার? বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার ভি এর মানটা কেমন আসবে স্যার? প্লাস আসবে। যদি ভি এর মান প্লাস আসে তাহলে অবশ্যই সেটা বাস্তব প্রতিবিম্ব। কথা বুঝছেন? ওকে, আচ্ছা আমি তাহলে ঘ নাম্বারটা মুছে দিলাম। ঘ নাম্বারটা সলিউশন এখানে শেষ। এখন আমি যদি ঘ করতে যাই, ঘর মধ্যে আপনাকে কি বলছে দেখেন, ঘতে আপনাকে কি বলা হয়েছে? কইছে দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে কেমন বিম্ব পাওয়া যাবে তার রশি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। স্যার এটা ছিল আমার দর্পণ। এখন দর্পণ থেকে কতটুকু দূরে লক্ষ্যবস্তু রাখতে বলছে বলেন? 5 সেন্টিমিটার দূরে। স্যার এখান থেকে এই পর্যন্ত যদি আপনার হয়, এইখান থেকে এই পর্যন্ত যদি হয় আপনার 10, তাহলে অবশ্যই 5 হবে আপনার এর মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে। এখন আপনাকে এই বিন্দুতে প্রতিবিম্ব রাখতে বলছে। কথা কি বুঝছেন? এখন আমি যদি একটু ঘ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করার জন্য আমি যদি একটু দেখি, একটু তাকায় দেখেন, এটা হলো আপনার বক্রতার কেন্দ্র, এটা হলো আপনার প্রধান ফোকাস। স্যার এইখান থেকে এই পর্যন্ত যদি 10 হয় অবশ্যই 5 হবে এখানে। স্যার আপনি একটা জিনিস তাকায় দেখেন, আপনাকে বলছে দর্পণ হতে, কোথায় হতে? দর্পণ মানে এইটা হতে কতটুকু দূরে? 5 সেন্টিমিটার। এখান থেকে 5 সেন্টিমিটার কতটুকু হবে বলেন? যদি এইখান থেকে এই পর্যন্ত 10 হয় তো অবশ্যই আর মাঝে কোনো একটা স্থানে 5 সেন্টিমিটার হবে। ওকে, আমি দিলাম এইখানে। কথা কি বুঝতে পারছেন? এখন আমি যে এখন আপনাকে বলছে এই জায়গায় যদি আপনি লক্ষ্যবস্তু রাখেন তাহলে কেমন বিম্ব পাওয়া যাবে। কথা কি বুঝছি? কোন ধরনের বিম্ব পাওয়া যাবে তার রশি চিত্রের মাধ্যমে দেখাও। এটা গত ক্লাসে আমি আপনাদেরকে পড়াই দিয়েছিলাম। এখন দেখেন আপনি যদি এটা ব্যাখ্যা করতে চান, ব্যাখ্যাটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথমেই বলবেন, আমি তো শুধু চিত্রটা আঁকবো, ব্যাখ্যাটা লিখবো না। ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি, আপনি পরীক্ষায় সাজায় কিভাবে লিখবেন। আপনি যদি পরীক্ষায় সাজায় লিখতে না পারেন আপনাকে কিন্তু ভালো একটা নাম্বার দেওয়া হবে না। সবসময় বিষয়টা খেয়াল রাখবেন আপনি। কথা বুঝছেন? এখন প্রথমে আপনি যে কাজটা করবেন, প্রথমে একটু পরিচয় দিবেন, বলবেন
যে উক্ত দর্পণটি একটি অবতল দর্পণ। অবতল দর্পণে উক্ত দর্পণের মধ্যে দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থানটি হলো ফোকাস দূরত্ব। কথা কি বুঝতে পারছেন? ফোকাস দূরত্ব যদি আমি লক্ষ্যবস্তু রাখি সবসময় অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। কেমন প্রতিবিম্ব পাওয়া যাবে? অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। কথা কি বুঝছেন? এখন দেখেন, এই যে রশ্মি চিত্র নিম্নরূপ, এরপরে আপনি রশ্মি চিত্রটি এঁকে দিবেন। আপনি প্রথমটাই বলবেন, এই যে প্রথম সূত্র ফেলবেন, গত ক্লাসে যেটা আমি পড়াই দিয়েছিলাম, এটা আজকের ক্লাসের পড়া না। প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যায়। এই যে গেল স্যার। পরেরটা আপনি আবার বলবেন, অপর একটা রশ্মি দর্পণ এমন ভাবে আপতিত হয় যেটা প্রতিফলনের পর মনে হচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে স্যার? বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। বাস্তবে এই দুই রশ্মি কখনোই মিলিত হবে না। তাই এই রশ্মিগুলোকে আমি দর্পণের পিছনের দিকে কি করে দিই স্যার? বর্ধিত করে দিই। কথা কি বুঝতে পারছেন? এরা একটা সময় গিয়ে কি হয়ে যাবে স্যার? মিলিত হয়ে যাবে। এটা হলো আপনার এক্স, এটা হলো আপনার ওয়াই, এটা হলো এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ড্যাশ। অবশ্যই সেখানে আপনাকে কোন বিম্বের পূর্ণ বিবরণ লিখতে হবে। আপনি বলবেন কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় তার অবস্থান, আকৃতি, প্রকৃতি। এটা কিন্তু গত ক্লাসের। কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায়, আমি লিখে দিই, কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় তার অবস্থান, আরেকটা হলো আকৃতি, আরেকটা হলো প্রকৃতি। এই তিনটার ব্যাখ্যা আপনাকে সবসময় লিখতে হবে। কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় অবস্থান, আকৃতি, প্রকৃতি। কথা কি বুঝছেন? এখন দেখেন অবস্থান কই, আপনি কার বিবরণ দিবেন স্যার বলেন? বিম্বের বিবরণ দিবেন। কার বিবরণ দিবেন? বিম্ব। এখন এই বিম্ব কই আছে? এটা হলো দর্পণ। এই সাইড হলো শব্দ দর্পণের সামনে, ওটা হলো দর্পণের পিছনে। কথা বুঝছেন? এখন দেখেন যে বিম্ব কোথায় আছে? দর্পণের পিছনে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে অবস্থান লিখবেন হলো দর্পণের পিছনে। কি লিখবেন? দর্পণের পিছনে। কথা কি বুঝছেন? এখন তার আকৃতি কি লিখবেন? দেখেন এইটা থেকে অবশ্যই এটা বড়। স্যার অবতল দর্পণে যদি অবাস্তব প্রতিবিম্ব হয় তার আকৃতি সবসময় বড় হবে বা বিবর্ধিত হবে। তার আকৃতি কি হবে স্যার? বিবর্ধিত। কথা কি বুঝতে পারছি? যদি অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব হয় আকৃতি সবসময় বিবর্ধিত হবে। আচ্ছা, এখন প্রকৃতি কি হবে? যেই মাধ্যমে লক্ষ্যবস্তু রাখছেন সেই মাধ্যমে পাইছেন না, এর পরের মাধ্যমে পাইছেন। তার মানে এটা হলো তো আপনার অবাস্তব প্রতিবিম্ব, বা আপনার বই এটাকে অসৎ বলছে। অবাস্তব যে কথা, অসৎ একই কথা। অসৎ আর কি সোজাটা উল্টা? স্যার অবাস্তব প্রতিবিম্ব সারা জীবন সোজা হয়, বাস্তব প্রতিবিম্ব সারা জীবন উল্টো হয়। এটা আপনি মনে রাখবেন। আচ্ছা, এই হলো মোটামুটি উত্তর। তো শুরুতে আপনি একটু পরিচয় দিবেন। দর্পণটা একটা অবতল দর্পণ। উক্ত দর্পণের মধ্যে আপনি যদি দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তু রাখেন তাহলে সেটার অবস্থান কোথায় আসবে স্যার? অবস্থান আসবে হলো প্রধান ফোকাস দূরত্বের মধ্যে। কোথায় আসবে স্যার? ফোকাস দূরত্বের মধ্যে। এখন ফোকাস দূরত্বের মধ্যে যদি আপনি লক্ষ্যবস্তু রাখেন সবসময় অবাস্তব প্রতিবিম্ব পাবেন। অবাস্তব প্রতিবিম্ব রশ্মি চিত্রের মাধ্যমে নিচে ব্যাখ্যা করা হলো। রশ্মি চিত্র আঁকবেন, এইটাই কিন্তু আপনার রশ্মি চিত্র স্যার। রশ্মি চিত্র আঁকবেন, অবস্থান, আকৃতি, প্রকৃতি ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করার পরে পরে আপনি যে ব্যাখ্যাটা দিবেন সেটা হলো এখান থেকে লেখা শুরু করবেন। ধরি এই যে এটা এম ড্যাশ একটা কি দর্পণ স্যার? অবতল দর্পণ। উক্ত দর্পণের সামনে 101টা লক্ষ্যবস্তু। উক্ত লক্ষ্যবস্তু থেকে একটি রশ্মি দর্পণে আপতিত হয় এবং কোন দিকে প্রতিফলিত হয়? তার প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি দর্পণে আপতিত হয় এবং প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিটি বক্রতার কেন্দ্র দিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? উক্ত রশ্মি দুটি বাস্তবে কখনোই মিলিত হবে না, তাই রশ্মিগুলোকে দর্পণের পিছনের দিকে বর্ধিত করি। এরা পরস্পর ওয়াই ড্যাশ বিন্দুতে মিলিত হবে। কথা কি বুঝছেন? এখন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যোগ করি তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশই হবে এক্স ওয়াই এর অবাস্তব প্রতিবিম্ব। কথা কি বুঝতে পারছি? এই এতটুকু ব্যাখ্যা যদি আপনি লিখেন তাহলে আপনাকে একটা ফুল মার্কস দেওয়া হবে। ওকে স্যার। তাহলে 1 নম্বর প্রশ্ন যেটা, এটা আমরা পারবো না স্যার। আপনাকে যদি দর্পণ থেকে বিম্বের দূরত্ব বের করতে বলা হয় অবশ্যই আপনি পারা উচিত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ঘ নম্বর প্রশ্নের মধ্যে আপনাকে লক্ষ্যবস্তুটা দিয়ে তারা চেঞ্জ করে দেয়। এখানে কিন্তু লক্ষ্যবস্তু চেঞ্জ করে দিছে। উদ্দীপকে দেওয়া ছিল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে, কিন্তু ঘ নম্বর প্রশ্নের জন্য তারা বলছে দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে। এইটা দর্পণ থেকে যে 5 সেন্টিমিটার দূরে যদি রাখি তাইলে আপনাকে কোন ধরনের সার্ভিসটা দিবে? কথা কি বুঝছেন? ওকে, আমি আশা করি এটা প্রত্যেকেই বুঝতে পারছেন। এখন এর পরেরটা দেখি একটু স্যার। পরেরটার মধ্যে আমার অবশ্যই একটা চিত্র দেওয়া আছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা অবতল দর্পণ, একটা চিত্র দেওয়া আছে। এখানে আপনার পি থেকে এফ মানে পি এফ এর মান দেওয়া আছে 40 সেন্টিমিটার। পি এফ এর মান কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। এখন দেখেন আপনাকে এও একটা লক্ষ্যবস্তু। আপনাকে প্রথমে চিত্রটা দেখে কি বুঝতে হবে? এটা একটা অবতল দর্পণ। এই দর্পণের মধ্যে পি থেকে এফ পর্যন্ত যে পি এফ দেওয়া আছে আপনার এখানে, পি এফ তারা দেওয়া দিছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আপনাকে কি বলছে? পি থেকে এ পর্যন্ত এটার দূরত্ব দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে,
দেওয়া নাই, পরেরটা পরে আমি দেখতেছি। পরে এ ও এইটা হলো লক্ষ্যবস্তু, এটার প্রতিশত দেওয়া আছে সি এবং এফ এর মধ্যবর্তী একটা স্থানে। ওকে স্যার, ঠিক আছে। এখন আপনাকে বলছে চিত্র হতে রৈখিক বিবর্ধনের মান নির্ণয় করো। স্যার ঘ নম্বরে আপনাকে বলছে বিবর্ধনের মান নির্ণয় করো। স্যার কার মান নির্ণয় করতে বলছে আপনাকে? বিবর্ধনের মান। স্যার রৈখিক বিবর্ধন এবং বিবর্ধন সেটা কিন্তু একই কথা। স্যার বিবর্ধনের মান নির্ণয় করতে বলছে মানে আপনাকে এম এর মান নির্ণয় করতে বলছে। কার মান নির্ণয় করতে বলছে? এম। দেখেন এখন এম নির্ণয় করার জন্য আমার সূত্র কটা ছিল স্যার? দেখেন সর্বপ্রথম আপনাকে মেকানিজম করতে হবে। আপনি দেখেন আপনাকে এখান থেকে কি নির্ণয় করতে বলছে? এম নির্ণয় করতে বলছে। রৈখিক বিবর্ধনের মান আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন আপনাকে যেহেতু এম নির্ণয় করতে বলছে, এম নির্ণয় করার জন্য সূত্র হলো মাইনাসের ভি বাই ইউ একটা, আর একটা হলো এম ইকুয়াল টু এল ড্যাশ বাই এল। ভাই চাপ নেওয়ার কিছু নাই, আপনি ইজিলি পড়ে যাবেন, পরীক্ষায় আসবে আপনি অ্যান্সার করে দিয়ে আসবেন। এই অধ্যায় থেকে কঠিন প্রশ্ন খুব একটা আসতে পারে না। ঠিক আছে দাদা? গরম, প্রচন্ড গরম, বুঝতে পারছেন? ফ্যান অনেক দূরে ঘুরতেছে তো শরীর ঘামতেছে। আচ্ছা এখন দেখি আপনাকে যেহেতু এম এর মান বের করতে বলছে, এখন এম বের করার সূত্র হলো এই দুইটা, হয় মাইনাসের ভি বাই ইউ এই সূত্র দিয়ে বের করবো, নয় এল ড্যাশ বাই এল এই সূত্র দিয়ে আমি বের করব। এখন এল ড্যাশ বাই এল, এল যেন আমার কি ছিল স্যার? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য। এখানে কি এইগুলোর কোনো দৈর্ঘ্য সর্ঘ্য দেওয়া আছে স্যার? এগুলোর কিছু দেওয়া নাই, এই সূত্র স্যার এমনি বসানো যাবে না। আপনাকে জান এই দূরত্ব দিয়ে অঙ্ক করতে হবে। এখন আমি দেখি তো আমার কাছে যদি ইউ এর মান আর ভি এর মান এই দুইটার মান থাকে তাহলে আমি অঙ্ক করে ফেলতে পারবো। এখন আমার কাছে ইউ এর মান কি আছে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নাই স্যার। এখান থেকে ইউ যেহেতু আমার দেওয়া নাই, তাহলে ইউ আমি একটা সিস্টেমে বের করতে পারবো, সমস্যা নেই। কিন্তু ভি কি আমার কাছে আছে? না স্যার, বি এর মধ্যে একদমই নাই। বি যেন আমার কি স্যার? প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে এই নিয়ে কোনো কথাই বলা নাই, যে আগে আমাকে ভিটা বের করতে হইবে। এখন ভি বের করার জন্য আমরা সূত্র কি পড়ছিলাম? 1/f 1/u 1/v। দেখি স্যার, তাহলে এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশনের শুরুতেই আমি সূত্র বলবো 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। দেখেন স্যার আমি আবারও বলতেছি, আমার এই অধ্যায়ের পার্ট 1 যে ক্লাসটা ছিল সেটাও ছিল এসএসসি 26 মানে এই বছর যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। আজকের ক্লাসটাও তাদের জন্য। আমি কিন্তু বেসিক কোনো কথা বলি নাই স্যার, একদম ডিরেক্ট সূত্রগুলো লিখে আমি কিন্তু গাণিতিকে ঢুকে গেছি। এখন যারা নিউ 9-এ আছো তারা ক্লাসটা যদি দেখে থাকো, তারা ক্লাসটা ফলো করো, সূত্রগুলো লিখো, একটু ভিতর থেকে ফিল করার চেষ্টা করো, বুঝতে পারবে আমি আশা করি। কিন্তু আমি থিওরিটিক্যাল আলোচনা করে নাই তো, তাই একটু হয়তো তোমরা কম বুঝতে পারো, সমস্যা নাই। আগামীতে এই অধ্যায় তোমাদের জন্য গুছায় একটা ক্লাস দিব আমি। 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। স্যার এই সূত্র আমি দিলাম, দেওয়ার পরে আপনি এখন দেখেন আপনার এখানে কি কি মান দেওয়া আছে। স্যার আমি যদি মানগুলো একটু চিন্তা করি, এখানে এফ এর মান কি স্যার আমার দেওয়া আছে? বলেন তো এফ এর মান কত দেওয়া আছে? এফ, এফ মানে ফোকাস দূরত্ব এতটুকু। পি এফ দেওয়া আছে 40 সেন্টিমিটার। এই যে আমি লিখলাম 40 সেন্টিমিটার। কথা কি বুঝছেন? এখানে আর কি দেওয়া আছে স্যার? ইউ। ইউটা আমার লাগবেই স্যার, ইউ ছাড়া অঙ্ক করা যাবে না। ইউ স্যার একটা বিষয় একটু চিন্তা করবেন, ভালো করে দেখেন, এইখান থেকে এই যে দূরত্ব এটা কিন্তু আপনার ইউ, কিন্তু এই সবটা দূরত্ব এই দূরত্ব কিন্তু আপনার দেওয়া নাই, কিন্তু তারা দূরত্ব কিন্তু টিকিয়ে দিয়ে দিছে, ডিরেক্ট দেয় নাই আর কি, একটু ঘুরাইয়া দিছে। দেখেন আমরাও তো আসলে বুঝে ফেলবো। আপনি চিন্তা করেন স্যার এইখান থেকে এই পর্যন্ত কত স্যার? পি থেকে এফ পর্যন্ত কত? পি থেকে এফ পর্যন্ত 40। তাহলে এফ থেকে সি পর্যন্ত কত হবে বলেন তো? আরো 40 হবে। আমি বলে দিছি না, সি থেকে পি পর্যন্ত যেটা, এইটার অর্ধেক হলো এতটুকু। তো এইটার অর্ধেক যদি এতটুকু হয় তো অবশ্যই এইটা যত এইটা হতো। তো এইখান থেকে এই পর্যন্ত যদি 40 হয়, এইখান থেকে এই পর্যন্ত 40, অবশ্যই পি থেকে সি পর্যন্ত আমার কত আছে স্যার? অবশ্যই পি থেকে সি পর্যন্ত আমার দূরত্ব হলো স্যার 80। আমার দূরত্ব কত? 80। এখন দেখেন তাহলে এইখান থেকে এই পর্যন্ত 40, এখান থেকে এই পর্যন্ত আরো 40। যদি সি আর এফ এর মাঝখানে যদি কোন স্থানে লক্ষ্যবস্তু থাকে, আপনি মনে করবেন এটা অর্ধেক দূরত্বে আছে, নিশ্চিত অর্ধেক দূরত্বে আছে। তাইলে এইখান থেকে এই পর্যন্ত যদি হয় 40, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে 20। তার মানে আপনি একটা জিনিস বুঝেন, এতটুকু হলো আপনার কাছে 40 আর এতটুকু হলো আপনার কাছে 20। তাহলে কত হয়েছে লক্ষ্যবস্তুর দূরত্ব? ইউ ইকুয়াল টু 40 প্লাস 20, তার মানে 60 সেন্টিমিটার। এটা হইতেছে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব। কথা কি বুঝছেন? এখান থেকে আমি ভি এর মান বের করবো, ভি ইকুয়াল টু হোয়াট? এখন এখানে আমি মান বসাই দিব ডিরেক্ট। এফ এর মান কত স্যার? 1/40। দেখেন ইউ এর মান কত স্যার? 1/60। আমি ভি এর মান বের করবো প্লাস 1/ভি। এখন এই সবটাকে সমান সমান সামনে আনবো, 1/60 প্লাস 1/ভি ইকুয়াল টু 1/40। এখন দেখেন 1/ভি এই দিক দিয়ে থাকবে, এইটাকে আমি ওই দিকে নিয়ে নিব,
1/40 ছিল, এইদিকে ছিল প্লাসের হিট নাকি মাইনাসের। স্যার দেখেন ক্যালকুলেশন এটা অনেকেই অনেক ভাবে করবেন। ক্যালকুলেশন যে আপনার আমারটার মতো মিলতে হবে এমন কোনো কথা নাই। ক্যালকুলেশন আপনারটা আমারটার মতো মিলতে হবে এমন কোনো কথা নাই। ক্যালকুলেশন আপনি যেইভাবে ভালো বুঝেন, যেইভাবে পারেন সেভাবে করবেন। স্যার এখন 60 আর 40 এই দুটো লসাগু করতে হবে আমাকে। 40 আর 60 লসাগু আমি আশা করতেছি তোমরা সবাই পারো। লসাগু নিয়ে আজকে আর কোনো কথা বলবো না। 2 দিয়ে যদি এটাকে দেই তাহলে হবে আপনার কত হবে, 20 দুগুণে 40, এখানে হবে 30। এটাকে যদি আবার 2 দিয়ে দেই 10, এখানে কত হবে স্যার 15। এটাকে যদি আমি 2 দিয়ে দেই 5 দুগুণে 10, 3 5 15। কথা কি বুঝাইতে পারছি? দেখেন ভুল করলাম না তো? 2 দিয়ে করলে 20 দুগুণে 40, 30 দুগুণে 60, আবার করলাম 10 দুগুণে 20, 15 দুগুণে 30। এটা 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 3 5 15। 2 দিয়ে করলে 2 দিয়ে তো যাবে না এটা, তো এটাকে আমাকে 5 দিয়ে করতে হবে। তো এটা আমি 5 দিয়ে করি। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 3 5 15। আর যাবে না, আর যাবে না, আর সবগুলার গুণ করতে হবে আমাকে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, ঠিক আছে? যে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 ইন্টু 3, যার আবার 120। আমার এখানে লসাগু কত হলো স্যার? 120। লসাগু কত হলো? 120। তাহলে 40 দিয়ে যদি এটাকে যদি করি 3 4 আবার হলো 3 মাইনাস, এটা যদি করি 2, তাহলে 1/, কথা কি বুঝাইতে পারছি? এটা কার মান আসলো স্যার? 1/v এর মান আসলো। তাহলে এখান থেকে v এর মান আমার কত আসবে স্যার? 1 কাটা গেলে v = 120 সেন্টিমিটার। v = কত আসছে? 120। কথা কি বুঝছেন? এটা কার মান পাইলাম আমি স্যার? এটা পাইলাম হইলো আমি আপনার ভি এর মান। ভি মানে কি স্যার? প্রতিবিম্বের দূরত্ব। ভি মানে কি? প্রতিবিম্বের দূরত্ব। আমাকে বের করতে বলছিল কার মান? আমাকে বের করতে বলছিল বিবর্ধনের মান। তো বিবর্ধন মানে হলো এম। বিবর্ধন যেই কথা, রৈখিক বিবর্ধন একই কথা। বিবর্ধন মানে হলো আমার এম। তো আমি যদি এখন যদি আবার দিয়ে যদি বিবর্ধনের মানটা বের করি, আবার দেখেন স্যার, আবার যদি আমি লিখি স্যার, আমি কিন্তু এখান থেকে কিন্তু এখানে গেলাম স্যার। দেখেন আমি যদি আবার দিয়ে লিখি এম ইকুয়াল টু মাইনাসের ভি বাই ইউ, দেখেন এম ইকুয়াল টু মাইনাসের ভি বাই ইউ। এখন আমি যদি স্যার প্রথমে যে কাজটা করব, আচ্ছা আমি মান বসাই, তারপর একটা পর দেখতেছি। এম ইকুয়াল টু ভি এর মান কত বলেন? আমার ভি এর মান কত আসছে? 120। তো ভি এর জায়গায় লিখবো 120। আমার ইউ এর মান কত আছে স্যার? দেখি, ইউ এর মান আছে 60। তো 20 দিয়ে কাটাকাটি করলে মাইনাস আছে, তাইলে হইব মাইনাসের 2। কত হইলো স্যার? মাইনাসের 2। স্যার এম এর মান কত আসছে? আমার -2 আসছে না? একটা কথা সবসময় মনে রাখবেন, বিবর্ধন কখনো মাইনাস হয় না। বিবর্ধন কখনো কি হয় না? মাইনাস হয় না। তো মাইনাসটাকে উঠানোর জন্য এখানে আপনি একটা মডুলাস টেনে দিবেন। স্যার কি টেনে দিবেন? মডুলাস। দেখবেন বিবর্তনের সূত্রে যেহেতু মাইনাস আছে, বিবর্তনের সূত্রই হইলো এম ইকুয়াল টু মাইনাসের ভি বাই ইউ। এম ইকুয়াল টু কি স্যার? মাইনাসের ভি বাই ইউ। তার মানে এম এর মান আপনার মাইনাসের আসতে পারে। এই যে মাইনাসের আসছে, মাইনাসের যদি আসে তার দুই পাশে এরকম দুটো টান দিবেন, যার নাম হলো মডুলাস। যদি আপনি কোনো মানকে মডুলাস করে দেন, সকল ঋণাত্মক মান ধনাত্মক মানে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে এর রৈখিক বিবর্ধন হলো 2। এইটাই হলো অ্যান্সার। এর রৈখিক বিবর্ধন কত স্যার? 2। কথা কি বুঝাইতে পারছি? তো দেখেন আমাকে যখন এখানে বলছিল বিবর্ধন বের করার জন্য, আমি প্রথমে সূত্র ফেলছিলাম এই যে বিবর্ধন ইকুয়াল টু মাইনাসের ভি বাই ইউ। তখন আমি তাকায় দিকে আমার কাছে ভি এর মান নাই। তখন ভি এর মান আনার জন্য 1/f ইকুয়াল টু 1/u 1/v, এই সূত্র দিয়ে আমি আনছিলাম। কথা কি বুঝছেন? তারপরে ভি আনার পরে এম ইকুয়াল টু মাইনাসের ভি বাই ইউ দিয়ে আমি এটা আনছিলাম। কথা কি বুঝছেন? আমি আশা করতেছি প্রত্যেকে এটা বুঝতে পারছি। ওকে, এখন দেখেন পরেরটা যেটা আছে, পরে আপনাকে কি বলছে? ঘ নম্বর প্রশ্ন, উক্ত দর্পণের কোথায় লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়? কথা কি বুঝছেন? কোথায় লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়? এই ঘ নম্বর প্রশ্ন আমি গত ক্লাসে করাই দিছি আপনাকে। আমি এখন এই ক্লাসে আর করাবো না, আমি একটু দেখাই দিব আপনাকে। দেখেন স্যার, অবশ্যই এটা যেহেতু একটা সমতল দর্পণ, আপনি চিত্র আঁকবেন, আমি ঘ অ্যান্সার করতেছি। তাই দেখেন এটা হলো প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র। আপনাকে বলছে কোথায় লক্ষ্যবস্তু রাখলে, আমরা খুব ভালো করে জানি প্রধান ফোকাস এমন একটা অবস্থান যে জায়গার মধ্যে লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়। আপনাকে যদি এই প্রশ্ন অ্যান্সার করার বেলায় আপনাকে দুইটা চিত্র আঁকতে হবে। কটা চিত্র? দেখেন উক্ত দর্পণের কোথায় লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব দুইটা চিত্রই পাওয়া যাবে। কথা কি বুঝাইতে পারছি? এখানে প্রথম অ্যান্সার দিবেন, আপনি প্রথমে বলবেন যে উক্ত দর্পণটি একটি অবতল দর্পণ। অবতল দর্পণ এমন এক ধরনের দর্পণ যেখানে লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়। প্রথমে লিখবেন বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে, বাস্তব
প্রতিবিম্বের ক্ষেত্রে লিখে আপনি এখান থেকে বাস্তব চিত্র রাখবেন। প্রথমটা ফেলবেন, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, পরেরটা আবার ফেলবেন, অপর একটা রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হয় যেটা প্রতিফলনের পর মনে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। কথা কি বুঝছেন? এরা দুজনকে যদি আপনি প্রসারিত করতে থাকেন, এরা লাইফের কোনো একটা সময় না কোনো একটা সময় গিয়ে মিলবে, কিন্তু কোথায় মিলবে সেটা বলা নাই। কথা কি বুঝছেন? আপনি লাস্টের দিকে টিং টিং দিয়ে দিবেন, মানে এটার মানে হলো এরা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে মিলবে। আর আপনি এটা লিখার পরে অবশ্যই তার অবস্থান, আকৃতি, প্রকৃতি দিয়ে তিনটা জিনিস লিখে দিবেন। পরে আবার আপনি ধরেন অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে লিখবেন। অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে সেম চিত্র গত ক্লাসে যেটা আমি আঁকায় দিয়েছিলাম আপনাকে, আপনি তাকায় দেখেন, এটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো আপনার এফ। কথা কি বুঝছেন? এখন এখানে আপনি রাখবেন প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, ভালো কথা। অপর অক্ষ রশ্মি দর্পণে আপতিত হবে এবং প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে। আপনি সেগুলোকে যদি দর্পণের পিছনের দিকে পতিত করেন, তখন এইগুলাও কখনো না কখনো গিয়ে মিলবে। কথা কি বুঝছেন? এইগুলো কিন্তু আমার গত ক্লাসের পড়া পার্ট 1। যারা এইটা দেখতেছেন, চিত্রগুলো বুঝতেছেন না, তারা পার্ট 1 দেখে আসেন, এর আগের ভিডিওটা দেখে আসেন। আমি আজকের কথা চিত্র নিয়ে খুব বেশি কথা বলবো না, আমি শুধু আপনাকে বুঝাই দিচ্ছি অ্যান্সার কিভাবে করবেন। এই সবগুলো আমি গত ক্লাসে পড়াইছি, আজকে শুধু আমি ম্যাথ গুলো আপনাকে বুঝাই দিব। কথা কি বুঝতে পারছেন? ওকে, তাইলে দুইটা সৃজনশীল আমরা খুব ভালো করে বুঝতে পারছি। কথা কি বুঝছেন স্যার? আরো দুইটা সৃজনশীল আমরা এখন আঁকবো। এখন আমরা আরেকটা সৃজনশীল করব স্যার। এই সৃজনশীলটা সাধারণত একটা উদ্দীপক দেওয়া, এটা আমার মতো করে সাজানো। এটা একটা উদ্দীপকের মধ্যে 3টা প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্নই খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন এই টাইপের প্রশ্নগুলো আপনার বিভিন্ন বোর্ডের মধ্যে আসছে, এটা আমরা সলভ করি একটু স্যার। স্যার এই গেম দেখেন, একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মধ্যে যে ঘটনাটা ঘটাইছে এটা হলো আপনার একটা অবতল দর্পণ দেওয়া আছে, দর্পণ হতে 10 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, একটা লক্ষ্যবস্তু রাখা আছে। আবার দর্পণ থেকে ফোকাস দূরত্ব যেটা আপনার এফ পর্যন্ত, ফোকাস দূরত্বের মান দেওয়া আছে 10। এখন আপনাকে একটু থাকায় দিকে আপনাকে প্রথম প্রশ্ন যেটা করছে, উদ্দীপক হতে 3 গুণ বিবর্ধনের প্রতিবিম্ব সৃষ্টি করতে চাইলে লক্ষ্যবস্তুর দূরত্ব কত হবে? স্যার আপনাকে লক্ষ্যবস্তুর দূরত্ব বের করতে বলছে, তার মানে ইউ ইকুয়াল টু হোয়াট, এটার মান আপনাকে বের করতে হবে। আপনাকে কার মান বের করতে হবে? ইউ ইকুয়াল টু হোয়াট, এটার মান আপনাকে বের করতে হবে। এখন দেখি আমাকে কি বলছে, 3 গুণ বিবর্ধনের প্রতিবিম্ব। আমি একটা কথা বলে রাখি স্যার, এখানে এম এর এম হলো ছিল আমার বিবর্ধন, এম কি ছিল আমার? বিবর্ধন। আপনাকে যদি বলা হয় দ্বিগুণ বিবর্ধনের প্রতিবিম্ব, তাহলে এম এর মান ধরবেন 2। যদি বলা হয় 4 গুণ বিবর্ধনের প্রতিবিম্ব, তাহলে এম এর মান ধরবেন 4। যদি বলা হয় সমান মানে সমান আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে বা একই বিবর্ধনের, তখন বিবর্ধনের মান ধরবেন 1। মানে আপনাকে যত গুণ বড় বলবে, আমি বিবর্ধন কিন্তু পরে আসছিলাম, লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্ব যত বড় বা ছোট এর যে একটা অনুপাত, সেটাকে বলা হয় বিবর্ধন। কথা কি বুঝাইতে পারছি? লক্ষ্যবস্তুর থেকে প্রতিবিম্ব যতটুকু বড় বা ছোট এর যে অনুপাত, এটাকে বলা হয় বিবর্ধন। তাহলে আপনাকে যদি বলা হয় 3 গুণ বিবর্ধনের, তাহলে এম এর মান হবে 3। যদি বলা হয় দ্বিগুণ বিবর্ধনের, তাহলে এম এর মান দিবেন 2। কথা বুঝাইতে পারছি? এখন আপনাকে বলছে যেহেতু 3 গুণ বিবর্ধনের প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে, তাহলে এম এর মান দেওয়া আছে আপনার কাছে 3। এম এর মান কত দেওয়া আছে আপনার কাছে স্যার? 3। বিবর্ধনের প্রতিবিম্ব সৃষ্টি করতে চাইলে লক্ষ্যবস্তুর দূরত্ব কত হবে? তার মানে ইউ এর মান আপনাকে বের করতে হবে। এখন এই ধরনের অঙ্কগুলো যদি আপনাকে করতে বলে, প্রথমে আপনি যে সূত্রটা ফেলবেন, লিখবেন আমরা জানি এম ইকুয়াল টু মাইনাস এর ভি বাই ইউ, এটাকে অবশ্যই মডুলাস করে দিবেন এখানে। এম ইকুয়াল টু আসবে ভি বাই ইউ, শুরুতে আমি মডুলাস করে দিলাম। স্যার এখন দেখেন তো, আপনাকে যেহেতু বলছিল 3 গুণ বিবর্ধনের প্রতিবিম্ব, তাহলে এম এর মান আপনি কত দিবেন স্যার? 3। আর এখানে দিবেন আপনার ভি বাই ইউ। তাহলে আমি যদি এটাকে যদি লিখি, তাহলে ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? আর গুণ লিখলে ভি ইকুয়াল টু আমি লিখতে পারবো 3 ইউ। ভি ইকুয়াল টু কি লিখতে পারবো স্যার? 3 ইউ। দেখেন এখন আপনাকে আবার আবার সূত্রে ফেলতে হবে। আবার যদি আমি সূত্র ফেলি 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। স্যার এখানে এফ এর মান কত দেওয়া আছে একটু তাকায় দেখেন তো। আমি যদি এখান থেকে যদি এফ এর মানটা যদি বের করতে চাই, এই দর্পণের মধ্যে ফোকাস দূরত্ব মানে প্রধান ফোকাসের মধ্যেই লক্ষ্যবস্তু রাখা আছে, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব যেটা, ফোকাস দূরত্ব সেটাই এই উদ্দীপকের জন্য। তাহলে এটা দেওয়া আছে হলো আপনার 10 সেন্টিমিটার। কথা কি বুঝছেন? এখান থেকে কতটুকু দেওয়া আছে আপনার? 10 সেন্টিমিটার। তাহলে আপনি এখানে এফ এর মান বসান 1/10 ইকুয়াল টু ইউ এর মান বসান স্যার। ইউ এর মান আপনি কত বসাবেন? এটা তো আপনি বের করতে চান, এই যে আপনাকে বলছে চাইলে লক্ষ্যবস্তু কত দূরত্বে রাখতে হবে, লক্ষ্যবস্তু কত দূরত্বে রাখতে হবে স্যার। এখন আপনি বসান, ইউ এর মান বসায় দেন। কত বসাবেন স্যার? 9। তখন বি এর মান কত আসছে স্যার? দেখেন এখন বি এর জায়গায় আপনি কি বসাবেন? বি এর জায়গায় আপনার 3 ইউ। এখন আপনি যদি
এটা করতে চান 1/10, এখানে লসাগু হবে আপনার 3u, ইউ কাটা 3 প্লাস 3u, 3u কাটা 1, তাহলে 1/10 ইকুয়াল টু 4/3u। আর যদি গুণ দিই তাহলে 3u ইকুয়াল টু 4×10 = 40। তো এখান থেকে যদি আমি লিখি তার ইউ ইকুয়াল টু লিখতে পারবো 40/3। দেখেন এটা ভাগটা দিয়ে দেখি কত আসে। 40/, এখানে আমি ভাগটা দিলাম স্যার 40/3, উত্তর হবে 13.33। এটা হলো আপনার অ্যান্সার 13.33। কথা কি বুঝতে পারছেন? এখন এই যে টাইপটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। এখানে আপনাকে বলছে উদ্দীপক হতে 3 গুণ বিবর্তনের প্রতিবিম্ব। আমি আপনাকে বলছি যত গুণ বিবর্তন বলবে এটা এম এর মান। যদি 4 গুণ বিবর্তন বলতো তো এম এর মান আমি 4 ধরতাম। যদি 5 গুণ বিবর্তিত বলতো তো এম এর মান আমি 5 ধরতাম। কথা কি বুঝছেন? যদি 10 গুণ বলতো এম এর মান 10 ধরতাম। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছি? কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এই প্রশ্নের অ্যান্সারে আমার কোনো প্রবলেম নাই আমি আশা করি। আচ্ছা, এখন তাহলে আমি খ নাম্বার প্রশ্নটাতে যাই। দেখেন, আচ্ছা এটাকে একটু কথা বলে দিব, আরেকটু কথা বলে দিই। দেখেন এখানে আপনাকে যখন প্রশ্ন করছিল উদ্দীপক হতে 3 গুণ বিবর্তনের প্রতিবিম্ব পাওয়া যাবে, স্যার এই ধরনের প্রশ্নগুলো যখন করবে তখন আপনি এম ইকুয়াল টু মাইনাসের ভি এই সূত্রটা একটু আগে বসাবেন। যদি দ্বিগুণ 3 গুণ 4 গুণ বিবর্তনের প্রতিবিম্ব পাওয়া যাবে এই প্রশ্নগুলো করে, তাহলে আপনি এম ইকুয়াল টু মাইনাসের ভি বাই ইউ এই সূত্রটা আগে বসাবেন। এই সূত্রটা বসানোর পরে আপনি এম এর মানটা বসাবেন। বসায় এখান থেকে আপনি দেখবেন যে ভি ইকুয়াল টু 3u 4u এই টাইপের একটা মান আসবে। পরে এই মানটা নিয়ে আপনি মেন সূত্রের মধ্যে বসায় দিবেন, আপনার একটা একুরেট রেজাল্ট চলে আসবে। ওকে স্যার, এখন পরের যে ঘটনাটা এটা আমি দেখি। পরের প্রশ্নে আপনাকে বলছে কোথায় লক্ষ্যবস্তু রাখলে, কি বলছে স্যার? কোথায় লক্ষ্যবস্তু রাখলে, তার মানে এটা কার মান বের করতে বলছে? কোথায় লক্ষ্যবস্তু রাখলে, তার মানে লক্ষ্যবস্তুর দূরত্ব বের করতে বলছে আপনাকে। কোথায় লক্ষ্যবস্তু রাখলে সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে সেটা রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। কোথায় লক্ষ্যবস্তু রাখলে সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে? স্যার আমরা গত ক্লাসে পড়ছিলাম এটা যদি একটা অবতল দর্পণ হয়, অবতল দর্পণের মধ্যে একমাত্র বক্রতার কেন্দ্রে যদি আপনি লক্ষ্যবস্তু রাখেন, কোথায় লক্ষ্যবস্তু রাখেন স্যার? বক্রতার কেন্দ্রে। যদি বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখেন তাহলে অবশ্যই প্রতিবিম্ব আপনার বক্রতার কেন্দ্রে গঠিত হবে। এইখানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যাহা হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই হবে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। কিন্তু আপনি যদি এই প্রশ্নটা সরাসরি মনে করেন যে আপনি রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে এটা দিলেন, মনে করেন যে আপনি প্রথমে একটা চিত্র আঁকলেন, আঁকে এটা লিখলেন যে এটা এটা এখানে রাখে আপনি চিত্রমিত্র আঁকে এটা দিলেন, স্যার আপনাকে ফুল মার্ক দেওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাকে এই জায়গায় প্রশ্ন করছে দুইটা। প্রথমে আপনাকে একটা প্রশ্ন রাখছে, দেখেন কোথায় লক্ষ্যবস্তু রাখলে, এটা না বলি বাবা আমরা সিটে যে আমরা জানি, এটা তো আমরা মুখস্থের মতো একটা টেকনিক দিয়ে জানি, কিন্তু তাদেরকে তো দেখাই দিতে হবে এটা। এই যে সিটে যে লক্ষ্যবস্তু রাখলে সমান আকৃতির প্রতিবিম্ব আমি পাবো, এটা তাদেরকে দেখাই দিতে হবে অঙ্ক করিয়া। প্রথমে অঙ্ক করে তারপরে সেটা রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। স্যার দেখেন তাহলে এই জায়গায় হিসাবটা যেটা হবে একটু দেখি। এই জায়গায় আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনাকে বলছে কোথায় লক্ষ্যবস্তু রাখলে সমান আকৃতির প্রতিবিম্ব। আমি আপনাকে বলছিলাম যদি বলা হয় দ্বিগুণ বিবর্তিত প্রতিবিম্ব তাহলে এম এর মান হবে 2, যদি বলা হয় 3 গুণ বিবর্তিত প্রতিবিম্ব তাহলে এম এর মান দিবেন 3, যদি বলা হয় 4 গুণ বিবর্তিত প্রতিবিম্ব তাহলে এম এর মান কত দিবেন স্যার? 4 দিবেন। কিন্তু তো আপনাকে যদি বলা হয় সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে, কি বলা হয় স্যার? সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে, তখন সেই জায়গায় অবশ্যই এম এর মান কত আসবে স্যার? 1 আসবে। কথা কি বুঝতে পারছেন? বিবর্তন মানেই হলো লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্ব কত বড় বা কত ছোট, এইটার যে একটা অনুপাত, এটা হলো বিবর্তন। কিন্তু আপনাকে যেহেতু এখানে বলছে সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে, কি আকৃতি স্যার? সমান আকৃতি, তার মানে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য যাহা প্রতিবিম্বের দৈর্ঘ্য তাহা, তার মানে এখানে বিবর্তন কত স্যার? 1। কথা কি বুঝছেন? ওকে, সমান আকৃতির প্রতিবিম্ব বলার কারণে আমি খ নাম্বার করতেছি, এখানে বিবর্তনের মান কত আসবে আমার স্যার? 1 আসবে। তো এখানে আমি আপনাকে অবশ্যই বলছিলাম যদি বিবর্তনের কথা বলে দেয় তাহলে আপনি প্রথমে এই ধরনের অঙ্কগুলোর মধ্যে আমরা জানি যে সূত্র লিখবেন। আমরা জানি এম ইকুয়াল টু মাইনাসের ভি বাই ইউ। এখন এই জায়গায় আপনি এইটাকে মডুলাসটাকে উঠাই দিবেন, মডুলাস করে এটা আপনি চাইলে প্রথম লাইনেই মডুলাস করতে পারেন স্যার, আপনি এখানেই মডুলাস করে দেন, মডুলাস করে একটা লাইন বাড়ানোর দরকার নেই। এম ইকুয়াল টু ভি বাই ইউ এখানে মডুলাস করে দিব আমরা। আচ্ছা, এখন তারপরে দেখেন যেহেতু সমান আকৃতির প্রতিবিম্ব বলছে তাহলে এম এর মান হবে 1, ভি বাই ইউ সমান আকৃতির প্রতিবিম্ব বললেই এম এর মান দিব আমি 1। ওকে স্যার, এখন ভি ইকুয়াল টু আপনার আসছে ইউ, এখানে ভি এর মান কত আসছে? ইউ আসলো। এখন আপনি দেখেন, আপনি বের করেন এখন আবার 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, তখন এখানে আপনার এফ এর মান কত দেওয়া আছে দেখেন,
এফ এর মান দেওয়া আছে আপনার 10 সেন্টিমিটার। ওকে স্যার, 1/u প্লাস বি এর মান কত দেওয়া আছে স্যার? দেখেন, তাকায় দেখেন, বি এর মান কত দেওয়া আছে? ভি ইকুয়াল টু, আপনি ইউ এই যে বের করছেন, ভি ইকুয়াল টু ইউ, তখন আপনি ভি এর মানও ইউ বসাবেন স্যার। এখন তাইলে এই জায়গায় ঘটনা কি হবে? ইউ ইউ লসক হলো আপনার 2u। কথা কি বুঝছেন? স্কিপ করো না। দেখেন, এখন আমাদের যে বিষয়টা এখানে করতে হবে স্যার, লসগু করতে হবে স্যার। ইউ আর ইউ লসগু হবে আপনার ইউ, তখন ইউ দিয়ে ইউ যদি কাটাকাটি করি, ইউ একে ইউ প্লাস ইউ তে কাটলে ইউ একে ইউ, তাহলে 1/10 ইকুয়াল টু, এখানে এখানে 1 2 হবে। এখন আমি যদি আর আর যদি গুণ দেই, তখন দেখায় দেখেন ইউ একে ইউ, ইউ ইকুয়াল টু 10 দুগুণে 20। এই যে দেখেন, মানে ইউ এর মান 20, মানে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে। এই যে দর্পণ ছিল, এই যে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে। কথা কি বুঝছেন? এইখান থেকে এই পর্যন্ত 10, এখান থেকে আরো 10, তার মানে এই যে বক্রতার কেন্দ্রে আপনার পজিশন আসছে। কথা কি বুঝাইতে পারছি? এটা একটু আপনাকে অঙ্ক করে আগে দেখায় দিতে হবে। এটা আপনি দেখায় তারপরে আপনি যান ওই চিত্র আপনি রেখে দিবেন। এটা আপনি দেখানোর পরে এখন আপনি আপনার যান যে চিত্র আছে, এই যে এটা দিবেন, এটা এটা দিবেন, এটা এখন এখানে দিয়ে আপনি চিত্র আপনি সুন্দর করে রেখে দেন স্যার। কথা কি বুঝছেন? এদিক দিয়ে এই যে আপনি চিত্র আইকা দিয়া একদম ব্যাখ্যা টাক্কা দিয়ে আপনি শেষ করে দেন, সমস্যা নেই। কথা কি বুঝছেন? আগে আপনাকে এটা দেখাইতে হবে। যদি আপনাকে এভাবে প্রশ্ন করে কোথায় লক্ষ্যবস্তু রাখলে দর্পণ থেকে বা কোথায় লক্ষ্যবস্তু রাখলে সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যায়, তাই প্রথমে আপনাকে এভাবে অঙ্কটা দিয়ে একটু ইউ এর মানটা দেখাই দিতে হবে যে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে সমান আকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে। ঠিক আছে স্যার, এরপরে আপনি রশি চিত্র আঁকতে হবে। যদি আপনি সরাসরি রশি চিত্রের মাধ্যমে সেটা ব্যাখ্যা করে দেন, আপনি হয়তো ফুল মার্কস পাবেন না। আপনাকে আগে অঙ্কটা করে দেখাইতে হবে কোথায় লক্ষ্যবস্তু রাখলে এটার মানটা বের করে তারপরে সেটা রশি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন দেখি স্যার, ঘ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে? কোথায় লক্ষ্যবস্তু রাখলে দর্পণের 8 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব গঠিত হবে? কোথায় লক্ষ্যবস্তু রাখলে দর্পণের 8 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব গঠিত হবে? স্যার এখন একটু থাকায় দেখেন, আপনাকে এখানেও কোথায় লক্ষ্যবস্তু রাখলে, মানে লক্ষ্যবস্তুর দূরত্ব বের করতে বলছে। স্যার কি বের করতে বলছে? লক্ষ্যবস্তুর দূরত্ব, মানে আপনাকে এখানে ইউ এর মান বের করতে বলছে। কোথায় লক্ষ্যবস্তু রাখলে দর্পণের 8 সেন্টিমিটার পিছনে, এইখানে আমার কিছু কথা আছে। দেখেন, দর্পণের 8 সেন্টিমিটার পিছনে কি গঠিত হবে স্যার? প্রতিবিম্ব গঠিত হবে। তার মানে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। একটা কথা আপনি মনে রাখবেন, যদি অবতল দর্পণ হয়, কি হয় স্যার? অবতল দর্পণ। যদি অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, কি বলছি? অবতল দর্পণে যদি অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, এই যে স্যার দেখেন, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হলে, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হলে ভি এর মান ঋণাত্মক হয়। বি এর মান কি হয় স্যার? ঋণাত্মক হয়। মনে রাখবেন, অবতল দর্পণে যদি অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, অবতল দর্পণে যদি কি সৃষ্টি হয় স্যার? অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে ভি এর মানটা আপনাকে মাইনাস ধরতে হবে। কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। স্যার এখন দেখেন, এখন অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব এর বেশ কয়েকটা সংকেত আছে। একটা হইলো, যদি আপনাকে বলে দর্পণের পিছনের প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে মনে রাখবেন সেটা অবাস্তব প্রতিবিম্ব। ধরা যায় না, ছোঁয়া যায় না, চুরি দিয়ে কাটা যায় না, পর্দায় ফেলা যায় না, এই সবগুলো হলো অবাস্তব প্রতিবিম্বের সংকেত। দর্পণের পিছনে গঠিত হয়, ধরা যায় না, ছোঁয়া যায় না, চুরি দিয়ে কাটা যায় না, পর্দায় ফেলা যায় না, সবগুলোই হলো অবাস্তব প্রতিবিম্বের সংকেত। যেহেতু আপনাকে এখানে বলছে দর্পণের পিছনে গঠিত হয়, তাহলে আপনি এখানে ভি এর মান কি ধরবেন স্যার? -8 সেন্টিমিটার ধরবেন। কথা কি বুঝাইতে পারছি? এটা আপনাকে মনে রাখতে হইব। যদি আপনার দর্পণটা উত্তল দর্পণ হইতো, যদি দর্পণ কি হইতো? উত্তল। উত্তল দিয়ে আজকে দেখানো সম্ভব হইতেছে না, আমি একটু বলে দিই। যদি উত্তল দর্পণ হইতো, উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই আপনি ফোকাস দূরত্ব আপনার মাইনাস হইতো। কথা কি বুঝছেন? উত্তল দর্পণের ক্ষেত্রে বা সমতল দর্পণের ক্ষেত্রে বা সমতল। স্যার দেখেন, উত্তল বা সমতল দর্পণে যদি আপনি অঙ্কগুলো করেন, তাহলে আপনাকে অবশ্যই ফোকাস দূরত্বটা স্যার মাইনাস ধরে অঙ্ক করতে হইব। কথা কি বুঝতে? ফোকাস দূরত্বের মান যদি 20 দেওয়া থাকে, আপনি মাইনাসের 20 ধরে অঙ্ক করবেন। কথা কি বুঝছেন? ওকে স্যার, এখন আমরা ওইদিকে না যাই, এইখানে দিকটা শেষ করি। এখানে আপনাকে কি বলছে? কোথায় লক্ষ্যবস্তু রাখলে স্যার ভি এর ইউ এর মান বের করতে বলছে। দর্পণের 8 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব গঠিত হবে। এই যে আপনার এখানে ভি এর মান দেওয়া আছে -8, আর এটার মধ্যে অবশ্যই আপনার এফ দেওয়া ছিল স্যার। এফ কত দেওয়া আছেন স্যার? এফ দেওয়া আছেন আপনার 10 সেন্টিমিটার। এই যে এখন আপনাকে বলছে কোথায় লক্ষ্যবস্তু রাখলে 8 সেন্টিমিটার পিছনে, আপনি সূত্র ফেলেন 1/f। এটা কত নাম্বার করতেছি? ঘ নাম্বার।
1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। স্যার এফ এর মান কত বলেন? 1/10, 1/u। ইউ এর মান আপনি বের করবেন, এই যে বলছে কোথায় লক্ষ্যবস্তু রাখলে। ইউ এর মান যখন আপনি বের করবেন 1/v, ভি এর মান কত দেওয়া আছে দেখি? ভি এর মান দেওয়া আছে 8, মানে মাইনাসের 8। তাহলে এটা যদি আমি করতে চাই 1/10 ইকুয়াল টু 1/u, প্লাসে মাইনাসে মাইনাস 1/8। এই সবটাকে যদি সামনে দেওয়া নিই 1/u ইকুয়াল টু মাইনাসের 1/8 ইকুয়াল টু 1/10। এখন 1/u ইকুয়াল টু, এটা আছে মাইনাসের হিন থেকে প্লাসের। স্যার ক্যালকুলেশন নিয়ে আমাকে কথা বলতে হবে না তো নাকি? আমি এই ক্যালকুলেশন নিয়ে কিন্তু কোনো কথা বলতেছি না, এটা যে যেভাবে পারেন সে সেভাবে করে নেবেন, এটা বিভিন্ন সিস্টেমে করা যায়। ওকে, এখন আমি লসাগু করবো স্যার। 10 আর 8 লসাগু করি। 10 আর 8 লসাগুটাও করা লাগে। স্যার দেখেন এই যে এইগুলা স্যার, এই যে লসাগু, এটা কিন্তু আসলে 9, 10 এর টপিক না, এটা আসলে 4, 5 এর বাচ্চাদের লজিক। আপনি যদি ছোট ক্লাস থেকে ভালো করে পড়াশোনাটা না করে আসেন, তাহলে উচ্চতর শ্রেণীতে এসে আপনি জায়গায় জায়গায় ধরা খাবেন। আপনাকে ছোট ক্লাস থেকে পড়াশোনাটা করে আসতে হবে। এখন যদি আপনাকে এই ক্লাস 10 এ এসে যদি আমার আপনাকে কি বলে এটাকে লসাগু গসাগু বা ভাগ প্রক্রিয়া এগুলো শেখানো লাগে, তাহলে তো ফিজিক্স করাইতে পারবো না, গণিতের থিওরি পড়াইতে পড়াইতে শেষ, বেসিক পড়াইতে পড়াইতে শেষ হয়ে যাবে ক্লাস। স্যার এখন আমি 2 দিয়ে লসাগু করে দিই, প্রথমে ভাগ করে দিব 2 দিয়ে। এটা হবে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আর কি যাইবো না? আর যাইতো না। 5 দুগুণে 10, 4 10 40। এখানে 40 হলো আমার লসাগু। এখন এখানে কত? 4 10 40, 5 8 40। এখানে হইতেছে 1/u। তাহলে উপরে কত হইতেছে আপনার 1/u ইকুয়াল টু 9/40, 9u ইকুয়াল টু 40। এখানে ইউ ইকুয়াল টু আসতেছে আপনার, এখন 9 দিয়ে 40 কে ভাগ করে দিলে যা আসবে তাই। ভাগটা করে দেই, 40/9, 40/9, 4.44। দেখেন এই ছিল আপনার বিষয় আসয়গুলো আর কি। কথা কি বুঝাইতে পারছি? এখানে আপনাকে প্রশ্ন করছিল কোথায় লক্ষ্যবস্তু রাখলে দর্পণের 8 সেন্টিমিটার পিছনের প্রতিবিম্ব গঠিত হইব। স্যার এই যে আমি ইউ এর মান বের করলাম, ইউ এর মান কত বেরোচ্ছে? 4.44। মানে এইখান থেকে 4.44 দূরে যদি আমি লক্ষ্যবস্তু রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হইব? এই দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হইব। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন প্রথম যে প্রশ্নটা ছিল আমার, আপনাকে যদি এইভাবে প্রশ্ন করে যে কোথায় লক্ষ্যবস্তু রাখলে এত গুণ বিবর্ধনের প্রতিবিম্ব পাওয়া যাবে, তাহলে আপনি প্রথমে বিবর্ধনের মানটা ইউজ করে অঙ্কটা করবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনাকে এইভাবে প্রশ্ন করে সমান আকৃতির প্রতিবিম্ব, তখন আপনাকে বিবর্ধনের মান 1 নিতে হবে। যদি আপনাকে এটা প্রশ্ন করে কোথায় লক্ষ্যবস্তু রাখলে দর্পণটা 8 সেন্টিমিটার পিছনে, স্যার এটা তো আমি বলেই দিলাম। যদি আপনার দর্পণটা যদি অবতল হয়, অবতল দর্পণ যদি অবাস্তব প্রতিবিম্ব হয়, তাহলে অবশ্যই ভি এর মানটা আপনাকে নেগেটিভ নিতে হবে। ঠিক আছে? ওকে স্যার, তাহলে এইগুলাই মূলত আজকে ছিল আমাদের গাণিতিক পড়াশোনা অষ্টম অধ্যায়ের। আহ আমি একটু আমারও বলি, আমি এতক্ষণ যে ক্লাসগুলা নিলাম বা এর আগের ক্লাসের মধ্যে এই অষ্টম অধ্যায়ের যে ক্লাসটা আমি নিয়েছি, এই দুইটা ক্লাসে আসলে আমার খুব থিওরিটিক্যালকে কেন্দ্র করে ছিল না, এটা ছিল হলো আপনার একদম ডিরেক্ট সৃজনশীল সলভ করা বা সৃজনশীলের মধ্যে আমি যেভাবে চিত্রগুলো আঁকবো ওইগুলাকে করা। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি এইবার এসএসসি 26 পরীক্ষা দিতেছে, তো পরীক্ষার পরে এসএসসি 26-এর পরীক্ষা শেষ হইলে পরে আমি প্রত্যেকটা অধ্যায় একদম বেসিক টু জিরো, কথা কি বুঝতে পারছি? একদম জিরো টু প্রো পর্যন্ত, কথা কি বুঝছেন? একদম জিরো থেকে প্রো পর্যন্ত আমি আপনাকে পড়াই দেবো। প্রত্যেকটা অধ্যায়ের আমি একদম জিরো লেভেলের ক্লাসগুলো নিব, একদম বেসিক লেভেলের ক্লাসগুলো নিব, একদম এখান থেকে একদম সৃজনশীল সলভ করে দিব আমি আপনাদেরকে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, ধন্যবাদ।